ব্যবসায়িক প্রতিষ্ঠান ষোলগিরি আবাসনে সংঘটিত ঘটনার রেশ করালো থানায়। মামলা ও পাল্টা মামলার পর তারাপুর ২৮ নং ওয়ার্ডে আয়োজিত হল নাগরিক সভা। তারাপুর ২৮ নং ওয়ার্ডে ষোলগিরি আবাসনের নামে দীর্ঘদিন যাবৎ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চলছে। সবকিছু ঠিকঠাক চলেও গত বুধবার রাত 11:30 সেই প্রতিষ্ঠানের শতাধিকারী তথা বেশ কিছু অভিযোগ প্রকাশ্যে উঠে এসেছে। রবিবার E&D কলোনির দুর্গামণ্ডপে ২৮ নং ওয়ার্ডের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে এক সভার আয়োজন করেন। সভায় উপস্থিত বক্তা সহ স্থানীয় জনগণ জানান, গত বুধবার রাতে কিছু ছেলেমেয়েরা আবাসনে প্রবেশ করায় সন্দেহ হয় স্থানীয়দের, কারণ তারা অশ্লীল অঙ্গভঙ্গি ব্যবহারে মেতে ওঠায় প্রতিবেশীরা জড়ো হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে অনেক বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পাশাপাশি আবাসনে আসা মানুষ ও শতাধিকারীর মধ্যে ঝগড়াঝাটি সহ ঠেলাধাক্কার ঘটনা সংঘটিত হয়। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় যে বৈঠকের মাধ্যমে ঘটনার আপোষ মীমাংসা করা হবে। কিন্তু পরদিন ষোলগিরি আবাসনের শতাধিকারী কাউকে কিছু না বলে আইনের আশ্রয় নিয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ডাকাতি, লুণ্ঠন ও মহিলা শ্লীলতাহানি সহ বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ করে প্রতিবেশী কিছু যুবকের বিরুদ্ধে মামলা করলে প্রতিবেশীরা তা মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করেন এবং পরবর্তীতে আবাসনের শতাধিকারীর বিরুদ্ধেও পাল্টা মামলা দায়ের করা হয়। এবং এই মামলা ও পাল্টা মামলার পরিপ্রেক্ষিতে রবিবার ২৮ নং ওয়ার্ডের নাগরিকরা এক সভায় মিলিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের মাধ্যমে কিভাবে মীমাংসা করা যায় তা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদি আপোষ মীমাংসার মাধ্যমে বিষয়টি শেষ না হয় তাহলে ২৮ নং ওয়ার্ডের মানুষও আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন তারা। তবে উভয় পক্ষের মধ্যে যে অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হয়েছে, এতে পুলিশ বিষয়টিতে উপযুক্ত তদন্ত করলেই ঘটনার সত্যতা প্রকাশ্যে উঠে আসবে বলে এদিন আশা প্রকাশ করেছেন অনেকেই। লস যদি হইয়া থাকে তাহলে রাত 11:30-12টার সময় তো মানুষের একবার কথা নাই। হ্যাঁ, বিশেষ করে আমরা গেছি যেমন মেট্রো সিটিগুলোতেও রাত 10টার পরে গেট বন্ধ হয়ে যায়। এখানে রাত 11:30-12টা পাড়ার মধ্যে কি আছে রাত 11:30-12টা পর্যন্ত গেট খোলা থাকে, তাও পিছনের দরজা দিয়া। এরপরে হয়েছে একটু আগে আমার ঝলকে কইছিলেন যে সাধু শব্দের অর্থটাও আমরা আগে জানতে লাগবো। হ্যাঁ, যে কেউ যদি যে কোনো ধরনের একটা বস্ত্র পরিধান করে সে সাধু হইতে পারে না। হ্যাঁ, এখানে যেটা শুনলাম বা আমি যতটুকু আমার কিছুটা অভিজ্ঞতা আছে যে সাধুর নামে একটা কলঙ্ক। আমার মনে হয় আমরা তার ড্রেসটাও যাতে সনাতন ধর্মের সর্বোচ্চ ড্রেস হল গিয়া এই গেরুয়া বসন, এই বসনটা যাতে আর অপমান না করে এটা নিয়েও আমরা এখানে মিটিংয়ের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার। পূর্বে আমাদের ২৮ নম্বর ওয়ার্ডের ষোলগিরি আবাসনের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চলছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল। এর আগেও কয়েকবার এসছে এই ধরনের বিভিন্ন অভিযোগ, কিন্তু গত পরশুদিন রাত্রেবেলা সেখানে একটা বিরাট অভিযোগ আসে যে রাত্রি 11:30টার সময় প্রায় কিছু ছেলেমেয়েরা ওনার আবাসনে প্রবেশ করে, যেটা সন্দেহজনক বলে মনে হয়েছিল পাড়া প্রতিবেশীর, এবং সেখানে হই হাল্লা হওয়ার পর পাড়া প্রতিবেশীর মানুষ সেখানে এগিয়ে যান এবং দেখা যায় যে সেখানে কিছু ছেলেমেয়েরা অশ্লীল অঙ্গভঙ্গি বা এই ধরনের কিছু ব্যবহার করছিল। তো পাড়ার মানুষ সেটাকে প্রতিবাদ জানান এবং পরবর্তীকালে এটা নিয়ে অনেক বাকবিতণ্ডাও হয় এবং যারা এসেছিলেন ওদের সাথেও সেই ষোলগিরি আবাসনের যিনি স্বত্বাধিকারী তার একটা ঝগড়াঝাটি হয়, ঠেলাধাক্কা হয়। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে রাত্রিবেলা যেটা আলাপ আলোচনা হয়েছিল যে এটা আর আলাপ আলোচনার মাধ্যমে বা আপোষ মীমাংসায় সেটা শেষ করা হবে, কিন্তু পরের দিন উনি কারোর সাথে কথা না বলে আইনের আশ্রয় নিয়ে একটা মামলা করেছেন আমাদের এখানে পাড়ার কয়েকজন ছেলেদের বিরুদ্ধে, এবং পরবর্তীকালে একটা ক্রস কেসও হয়েছে, ওনার বিরুদ্ধেও একটা কেস হয়েছে। তো দুটা কেসের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ২৮ নম্বর ওয়ার্ডের আমরা যারা নাগরিকরা রয়েছি, আমাদের এখানের মুরব্বী যারা রয়েছেন, তাদেরকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং এই আলোচনা এই জন্য করা হয় যাতে এই সমস্যাটা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা যায়। এই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে একটি নাগরিক সভা হয়েছে এবং এই নাগরিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে এখানে যারা মুরব্বী যারা রয়েছেন তারা সেই আবাসনের যিনি স্বত্বাধিকারী মিন্টু নাথ, ওনার সাথে আলোচনা করে আপোষ মীমাংসার মাধ্যমে এটা শেষ করার সিদ্ধান্ত হয়েছে। যদি আপোষ মীমাংসায় শেষ না হয়
তাহলে আমরা আইনের আশ্রয় যারা নিয়েছেন, আইন যাতে তার সঠিক পদ্ধতিতে এগোয়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের নিকট আমরা অনুরোধ করব। এটা আজকে সবার আমাদের সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। আমার কাছে যে রিপোর্ট এসছে, উনি একটা এলিগেশন দিয়েছেন রাত্রিবেলা যে পাড়ার ছেলেরা সেখানে গিয়েছিল এই অভব্য আচরণগুলোকে থামানোর জন্য, তাদের বিরুদ্ধে উনি একটা ডাকাতি বা লুণ্ঠন বা এই ধরনের একটা মহিলার শ্লীলতাহানি এই ধরনের একটা কেস দিয়েছেন, যেটার পাড়া প্রতিবেশী যেটা বলছেন, যারা আই উইটনেস ছিলেন সেখানে, তারা বলছেন যে এটা একটা সম্পূর্ণ ফলস কেস। তো যদিও যেটা আইনের ব্যাপার, পুলিশ সেটা তদন্তক্রমে হয়তো বেরিয়ে আসবে, উপযুক্ত তদন্ত হলে সেটা বেরিয়ে আসবে কি হয়েছে সেখানে। আমি মিন্টুর উল্টা সাইডে আমার বাসা। আপনার নাম কি তারপর? নিপা ঘোষ। তো মিন্টুর বাড়ির উল্টা সাইডে আমার ঘর। আমরা সেদিন রাতে ফার্মেসিতে ওষুধ আনতে গেছি, আমি আমার যান। তারপরে হঠাৎ করিয়া আমার ওই যে টায়ারের দোকানের সামনে আছে, এখানে ধরিয়া হঠাৎ করিয়া আয়া টানাটানি শুরু করছে, দিদি সব কইবা। ওই দিন রাত্রেবেলা আমি আর তাই দুইজনেই ফার্মেসির থেকে আইতে আসিলাম। তাই আমরা উল্টা দিকেই মিন্টু নাথের বাড়িটা, আর কিনারোই একটা টায়ারের দোকান আছিল। অতটুক পর্যন্ত আওয়ার সময় রাত্রে প্রায় 10টা সাড়ে 10টা হইব, প্রায় দোকানেই বন্ধ। তখন ওই মিন্টু নাথে গিয়া তাই একটু শাড়ির দূরে টানাটানি করছে, প্রায় এরকম করে অশালীনভাবে ইশারাও করে। প্রায় মানুষের কাছ থেকে আমরা শুনি, আমরা এখানের প্রতিবেশী। তো ওই দিনও এরকম করছে অন্ধকারের মধ্যে। আমরা বুঝতে জিনিসটা টানাটানি করা চলে। তা আমি তো একলা, আমি একটু চিৎকার করছি। চিৎকার করার সঙ্গে সঙ্গে ওই আমরা পাশের বাড়ির ছেলেরাও আইছে, আমরার ছেলেরাও আমরার ঘরের থেকে বেরিয়ে আইছে চিৎকার শুনিয়া, পাশেই তো। তখন তাই গলার থেকে চেইনটা টান মারিয়া যে এমন দৌড় দিল, চিৎকার শুনিয়া সব ছেলেরাই আইছে। আইয়া কিন্তু তার হাতে নাতে এখানে পাইছে না, আইয়া তার রুমে গেছে গিয়া, কিনারেই আছে, রুমে গেছি গিয়া। এরপরে আমরা এখানে গেছিলাম যে তার সঙ্গে কথা হওয়ার। তখন হে কইছে যে কালকে সকালে তোমরা এটা শেষ হয়ে যাব, আমি চেইনটাও ঘুরাইয়া দিলাইমু।